আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আজকে ভেক্টরের 5 নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র শুরু করব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি খুব মনোযোগ সহকারে ক্লাসটা করেন তাহলে সামান্তরিক সূত্র কেন, কিভাবে, কী জন্য, কোথায় অ্যাপ্লাই করব একদম 100% পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। চলুন, সামান্তরিক সূত্র। আপনারা তো জানেন ভেক্টর আমরা যোগ করি অনেকগুলো নিয়মে, তার মধ্যে সাধারণ, ত্রিভুজ, বহুভুজ, এই 3টা নিয়ম গত ক্লাসে পড়েছি। আজকে শুরু করবো সামান্তরিক সূত্র। এটাও জানেন যে সমজাতীয় ভেক্টর যোগ করা যায়, ভিন্ন জাতীয় ভেক্টর যোগ করা যায় না। বলেন এক্ষেত্রে যেহেতু ভেক্টরের যোগ সামান্তরিক সূত্র, তাহলে নিঃসন্দেহে সমজাতীয় ভেক্টর। এবার আসেন কয়টা সমজাতীয় ভেক্টরকে যোগ করব। স্যার, সামান্তরিক সূত্রে আমরা 2টা সমজাতীয় ভেক্টরকে যোগ করব। 2টা সমজাতীয় ভেক্টর, 2টি সমজাতীয় ভেক্টর যখন একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে, 2টি সমজাতীয় ভেক্টর যখন একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে, তখনই এই সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা হয়। আবার বলি, 2টি সমজাতীয় ভেক্টর যখন একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে, তখনই এই সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করা যায়। কীভাবে একটু দেখুন। ধরেন আমি সামান্তরিক সূত্রটা একটু আগে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরেন আপনাদের অফিসের, আমার অফিসের আপনাদের খুব পছন্দের ভাইয়া হচ্ছে আবরার ভাইয়া। আবরার ভাইয়ের দুষ্ট 2টা বান্ধবী আছে, খুবই দুষ্ট 2টা বান্ধবী আছে। এক বান্ধবী এদিকে টানছে 100 নিউটন বলে, তাকে রশি দিয়ে বেঁধে টানছে, হ্যাঁ। আরেক বান্ধবী এদিকে টানছে 60 নিউটন বলে, মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। আপনাদের আবরার ভাইয়াকে 2 বান্ধবী, একজন 100 নিউটন বলে, একজন 60 নিউটন বলে 45 ডিগ্রি করে টানছে। বলেন তো, এটাও বল নিঃসন্দেহে সমজাতীয়। এই সমজাতীয় ভেক্টর 2টা একটা বিন্দুতে কাজ করে, ভিন্ন বিন্দুতে কাজ করে। স্যার, একটা বস্তু একটা বিন্দুতে কাজ করে, সেটা হচ্ছে আবরার ভাইয়া। একটা বস্তুর উপর যখন 2টি সমজাতীয় ভেক্টর কাজ করবে, তখন যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, নাম তার সামান্তরিক সূত্র। তাহলে সামান্তরিক সূত্র পরেই বুঝতে পারছেন কি লাগবে, সামান্তরিক লাগবে। চলুন এটা সামান্তরিকের সহায়তা নিই। আমরা এখানে এটা সামান্তরিক আঁকবো। এটা তার প্রথম বাহু। এই প্রথম বাহুটা আঁকবো কার সমান করে জানেন? 100 নিউটন বলে সমান করে। এটা পরি ছিল, এটা পরি, এটার নাম দিই 100 নিউটন। এটা জড়ি। তাহলে তার 2 বান্ধবী, পরি হচ্ছে 100 নিউটন বলে, জড়ি হচ্ছে 60 নিউটন বলে টানছে। এবার আসুন তো স্যার, এই 100 নিউটন দিয়ে আমি একটা বাহু আঁকলাম এবং 60 নিউটন দিয়ে আমি একটা বাহু আঁকলাম। এমনভাবে আঁকবেন যেন মান ও দিক কোনো রকম পরিবর্তন না হয়। আমি আবার বলছি, এমনভাবে আঁকবেন যেন মান ও দিকের কোনো পরিবর্তন না হয়। তাহলে যেহেতু মানের পরিবর্তন হয় না, দিকের পরিবর্তন হয় নাই, এটার দৈর্ঘ্য সেম, এটার দৈর্ঘ্য সেম, এর মধ্যবর্তী কোণ যে 45 ছিল এটাও সেম, বরাবর সেম এখানে চলে আসবে। স্যার, সামান্তরিক হয়েছে? না, আরও 2টা বাহু লাগবে। চলেন এই 2টা আঁকি। সামান্তরিক আঁকা শেষ। তাহলে দেখেন তো, এক বিন্দুতে ক্রিয়ারত 2টা ভেক্টরকে সামান্তরিকের 2টি সন্নিহিত বাহুতে মানে ও দিকে প্রকাশ করলাম। আমি আবার বলছি, এক বিন্দুতে ক্রিয়ারত 2টি ভেক্টরকে, 100 এবং 60, এক বিন্দুতে ক্রিয়ারত, তার এই বিন্দুতে ক্রিয়া করছে আবরারের উপর। এক বিন্দুতে ক্রিয়ারত 2টি সমজাতীয় ভেক্টরকে একটি সামান্তরিকের 2টি সন্নিহিত বাহু, এটা হচ্ছে এটা লাগানো না, এই 2টা বাহু লাগানো না, লাগানো বাহুগুলোকে আমরা বলি সন্নিহিত বাহু। 2টি সন্নিহিত বাহুতে কিভাবে মানে ও দিকে প্রকাশ করলাম। কিভাবে মানে ও দিক, মানে মানও চেঞ্জ করে, দিকও চেঞ্জ করে যদি প্রকাশ করা হয়, তবে এদের ছেদবিন্দুগামী কর্ণটা দেখেন, তবে এদের ছেদবিন্দুগামী কর্ণটা লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এদের ছেদবিন্দুগামী কর্ণটা লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ পরি টানছে 100 নিউটন বলে, জড়ি টানছে 60 নিউটন বলে, আবরার ভাইয়া পরির দিকেও যাবে না, আর জড়ির দিকেও যাবে না, সে চলে যাবে এই কর্ণ বরাবর, কারণ লব্ধি এই কর্ণ বরাবর কাজ করে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে আবরার ভাইয়ের উপর প্রযুক্ত মোট বল কত, আপনারা নিশ্চয় বলবেন 160।
হ্যাঁ, যারা ফিজিক্স জানে তারা সবাই বলবে 160। স্যার, আব্রামের উপর প্রযুক্ত মোট বলে এখানে 160 কখনোই হবে না। এটা ডিপেন্ড করবে কোণের উপর। এই কোণের দৈর্ঘ্যটাই লব্ধির মানকে নির্দেশ করে। আবার বলছি, এই কোণের দৈর্ঘ্যটাই লব্ধির মানকে নির্দেশ করে। দেখেন তো, এটা 100, এটা 100। তাহলে আমি যদি এইভাবে একটু চিন্তা করি, তাহলে এটা 100 হলে এইটুকু 100, এই যে এইটুকু 100, তাহলে এটা 100 হচ্ছে একটু বেশি না? আমি ধরলাম এটা 140 ধরলাম আন্দাজে। আমার তো স্কেল নাই যে মেপে বের করবো, আমি আন্দাজে ধরলাম 140। তার মানে কি জানেন? তার মানে 100 যোগ 60 সমান 140। অর্থাৎ আব্রারের উপর প্রযুক্ত মোট বল হচ্ছে 140, সেটা কোন বরাবর? কর্ণ বরাবর। ঠিক এই কারণেই আব্রার 140 নিউটন বলের জন্য কর্ণ বরাবর চলে যাবে। ধরেন এদিকে আপনাদের হাজিব স্যার আছেন, তাইলে আব্রারকে পরিও পেল না, জড়িয়ে পেল না, হাজিব স্যারের কাছে চলে আসবে ফু নেওয়ার জন্য। একটু দাবায় দিলে, ফু দিলে দেখবেন যে তার এই রূপগুলো দেখবেন, এই টানাটানের যে রূপগুলো, সে রূপগুলো থেকে সে মুক্তি পেয়ে যাবে। বুঝতে পেরেছেন আশা করি। তাহলে বলেন তো, এই সামান্তরিক সূত্রটাকে আরেকটু যদি বলতে চাই, তাহলে কীভাবে বলবো বলেন? কটা বিন্দুতে? একটা বিন্দুতে। ক্রিয়ারত কটা সমজাতীয় ভেক্টর? দুটি সমজাতীয় ভেক্টর। তাহলে এক বিন্দুতে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টর কোথায় বসাবো? সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুতে বসাবো। এই যে দুটি সন্নিহিত বাহুতে। কীভাবে বসাবো? মানে ওদিকে, অর্থাৎ মানও পরিবর্তন করবো না, দিকও পরিবর্তন করবো না, মানে ওদিকে স্থাপন করা হলে লব্ধিকে নির্দেশ করবে। এদের ছেদবিন্দুগামী যে কর্ণ আছে, ছেদবিন্দুগামী কর্ণটাই লব্ধির মানও দিক নির্দেশ করবে। ক্লিয়ার? এখন আসেন, আপনারা 9-10 এত উপপাদ্য শিখে আসছেন, উপপাদ্য শিখে আসছেন। কেন? আপনাকে যদি এই দৈর্ঘ্যটা 100 দেওয়া থাকে, এই দৈর্ঘ্যটা 100, এই দৈর্ঘ্যটা 60, মধ্যবর্তী কোণ যদি 45 দিয়ে দিই, সেক্ষেত্রে কেন আমাদের এটা আন্দাজে 140 বলতে হবে? আমি ওই উপপাদ্যের সাহায্যে বা ত্রিকোণমিতির সাহায্যে, আমি যদি ত্রিকোণমিতি উপপাদ্য যে কোনো কিছুর সাহায্যে এই দৈর্ঘ্যটা বের করার সূত্র যদি বের করতে পারি, মানে এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের যদি সূত্র বের করতে পারি, সেক্ষেত্রে 100% অ্যাকুরেটলি বলতে পারি না এটা কত হবে। এখন তো বললাম আন্দাজে, তখন কি আর আন্দাজে বলতে হবে? নিশ্চয় বলতে হবে না। এবার আসেন, আপনার তো এদিকে যাবে, কর্ণ বরাবর যাবে। আপনি যদি বলেন যে আপনার কর্ণ বরাবর চলে যাবে, কর্ণ বরাবর সেটা কোন দিকে, সেটা কি আর অ্যাকুরেট হইলো না? সেক্ষেত্রে ধরেন এই কোণটা টিটা, এই টিটার মান ধরেন 15, ধরেন 15। তাহলে এই কোণটার মান কত হবে বলেন তো? না, এটা 15 না বলে আমরা 20 বলি। এটা 20, এটা যদি 20 হয়, এটা কত হবে? এটা 25 হবে। তাহলে আমি কি তখন বলতে পারবো না যে আব্রার পরির সাথে কত ডিগ্রি কোণে? 20 ডিগ্রি কোণে। জরির সাথে 25 ডিগ্রি কোণে কত বলে? 140 নিউটন বলে যাচ্ছে। তখন এই কোণগুলোর জন্য দিকটা একদম স্পষ্ট হয়ে গেল না? কত ডিগ্রি কোণে যদি বলে দিই, একদম কোন দিকে যাচ্ছে সেটা স্পষ্ট হয়ে গেল না? তার মানে এই কর্ণের দৈর্ঘ্যটা লব্ধির মানকে নির্দেশ করবে, এবং এই কোণ এগুলো লব্ধির দিককে নির্দেশ করবে, লব্ধির দিক। এখন আসেন, আমি 140 বলছি, 20 বলছি, 25 বলছি, সবই আন্দাজে বলছি। কেন? আমরা তো অনেক ট্যালেন্ট, আমরা ত্রিকোণমিতি জানি, আমরা উপপাদ্য জানি। ওইগুলোর সমন্বয়ে আমরা যদি এখানে এই টিঠা এবং আর বের করার সূত্র, অর্থাৎ এই দৈর্ঘ্যটা বের করার সূত্র এবং টিঠা বের করার সূত্র যদি পেয়ে যাই, তাহলে 100% অ্যাকুরেটলি বলতে পারবো না যে আমরা আসলে কত বলে কোন দিকে যাবে সেটা। চলুন আমরা একটু বের করার চেষ্টা করি। চলুন দেখেন, চিত্রতে একটু খেয়াল করেন তো। এই যে এখানে পরির বলকে আমরা পি বললাম, আর জরির বলকে আমরা কিউ বললাম। মধ্যবর্তী কোণ ছিল 45কে আমরা আলফা বললাম। তাহলে এই OACD এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের ছেদবিন্দুগামী কর্ণ, এই UCটাই লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এই UC এর দৈর্ঘ্যকে আমরা বললাম আর। তাহলে UC এর দৈর্ঘ্য যদি বের করতে পারি, অ্যাকচুয়ালি আর এর মানটা চলে আসবে। এই কোণটাকে আমি বললাম থিটা, যেটা পি এর সাথে উৎপন্ন করে। তাহলে আর পি এর সাথে কত কোণ উৎপন্ন করে? টিটা কোণ উৎপন্ন করে। জাস্ট এইটুকু একটু দেখেন, আমি আবার বলছি, পরিবল হচ্ছে পি, জরির বল হচ্ছে কিউ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা।
তাহলে এই একটা সামান্তরিক আঁকলাম, সামান্তরিকের যে ছেদবিন্দুগামী কর্ণ এটা লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এটা হচ্ছে থিটা। এখন এই সি বিন্দু থেকে একটা লম্ব আঁকবো, সি বিন্দু থেকে আমি একটা লম্ব আঁকবো, এটা একটা লম্ব। তাহলে লম্ব আঁকলে এই কোণটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। এই কোণটা আলফা হবে, আলফা হবে কেন বলেন তো? কারণ সামান্তরিকের বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল। এই বাহু উবি এবং এসি এটা সমান্তরাল, আর এটা উডিটা হচ্ছে তাদের ছেদক। ছেদকের একই পাশে উৎপন্ন কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ। এখানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, এই দুটোর সমান। তাহলে এটা আলফা হলে এটাও আলফা হবে, এটাও আলফা হবে। তাহলে আমি পাইলাম এটা আলফা, এটা আলফা। এখন দেখুন কোন ত্রিভুজে এ ডি সি এই ত্রিভুজ সাথে এই সমকোণী ত্রিভুজে দেখেন ভুল করে যেটা দেখাচ্ছে এডিসিতে কজ আলফা সমান কস থিটা সমান আমরা জানি ভূমি বা অতিভুজ। ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি। দেখেন ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখান থেকে আমরা এডি সমান পেলাম, এডি সমান পেলাম এসি কজ আলফা। আমরা এখান থেকে এডি সমান পাইলাম এসি কজ আলফা। সিমিলারলি সাইন আলফা সমান সাইন থিটা সমান লম্ব বা অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে সিডি, এই যে লম্ব হচ্ছে সিডি, দেখুন সিডি, আর অতিভুজ হচ্ছে এসি। এখান থেকে আমরা সিডি সমান পেলাম এসি সাইন আলফা। এই যে সিডি বলতে এইটা হচ্ছে সিডি, এটা হচ্ছে সিডি, আর এডি বলতে এটা হচ্ছে এডি। তাহলে এডি সমান আর সিডি সমান আমরা এখানে বের করে ফেললাম। বলেন তো আমাদের মেনলি কার দৈর্ঘ্য লাগবে? আমাদের মেনলি উসি এর দৈর্ঘ্য লাগবে, উসি এর দৈর্ঘ্য। তাহলে একটু খেয়াল করুন কোন ত্রিভুজ নেব একটু দেখুন। ত্রিভুজ ও সিডিএ, এই পুরো ত্রিভুজ সাথে একটু দেখেন তো, এই পুরো ত্রিভুজ সাথে এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বলেন তো অতিভুজকে? অতিভুজে উসি, এই যে উসি স্কয়ার সমান লম্ব হচ্ছে সিডি, এই যে সিডি স্কয়ার, আর ভূমি হচ্ছে উডি। দেখেন এটা পুরোটা হচ্ছে ভূমি, উডি স্কয়ার। আশা করি এটা ক্লিয়ার। এখন দেখেন উডি সমান এখান থেকে উ থেকে ডি, উডি সমান আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উএ প্লাস এডি, এই যে এখানে উএ প্লাস এডি লিখলাম। এখন আসেন উএ সমান কি ছিল বলেন তো? পি। উএ সমান ছিল পি, পি ছিল উএ সমান পি। তাহলে উএর জায়গায় পি লিখলাম, আর এডির জায়গায় কি পেয়েছিলাম দেখেন তো? এডির জায়গায় এসি কজ আলফা পেয়েছিলাম, এই যে এসি কজ আলফা পেয়েছিলাম, বসাই দিচ্ছি। আর এরপর সিডির জায়গায় কি পেয়েছিলাম? সিডির জায়গায় এসি সাইন আলফা পেয়েছিলাম, এটা আমরা এখানে বসাই দিলাম, এই যে এসি সাইন আলফা হোল স্কোয়ার বসাই দিলাম। এরপর আসুন তাহলে এসি কজ আলফা এসি সাইন আলফা না? এসি কোনটা একটু দেখেন তো স্যার আপনারা এখানে? এসি, এসি বাহুটা হচ্ছে এটা, এটা হচ্ছে এসি, এটা এসি। এই এসি আর উবি সমান না? সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, তাহলে এই দুটো সমান। এইটা যদি কিউ হয় তাহলে এটাও নিশ্চয়ই কিউ হবে। তার মানে আমরা এসির জায়গায় আমরা কি বসাতে পারি? এসির জায়গায় আমরা কিউ বসাতে পারি। এসির জায়গায় আমরা কিউ বসালাম, কিউ বসিয়ে এখানে কিউ স্কোয়ার কোজ স্কোয়ার আলফা, এখানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আমি যদি কিউ স্কোয়ার কমন নিই, সাইন স্কোয়ার আলফা প্লাস কোজ স্কোয়ার আলফা, এটা মানে 1 হয়ে যাবে না? এখান থেকে আমি আর সমান বা উসি সমান পাচ্ছি √/p² প্লাস কিউ² প্লাস 2p কিউ কোজ আলফা। তাহলে স্যার এই উসি এর দৈর্ঘ্যটা বের করার সূত্র হচ্ছে, এই উসি এর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে উসি সমান √p² প্লাস কিউ² প্লাস 2p কিউ কোজ আলফা, 2p কিউ কোজ আলফা। আর এই উসি এর দৈর্ঘ্যটাই লব্ধির মানকে নির্দেশ করে। তাহলে আর সমান √p² প্লাস কিউ² প্লাস 2p কিউ কোজ আলফা। 3 বার বলেন মনে মনে, আর সমান √p² প্লাস কিউ² প্লাস 2p কিউ কোজ আলফা। আরেকবার বলবেন, আর সমান √p² প্লাস কিউ² প্লাস 2p কিউ কোজ আলফা। আরেকবার বলবেন, আর সমান √p² প্লাস কিউ² প্লাস 2p কিউ কোজ আলফা। এখন দেখুন তাহলে আরটা বের করে ফেলছি না? এই উসি এর দৈর্ঘ্যটা বের করে ফেলছি। আমাদের এই কোণটা বের করতে হবে, এই কোণটা বের করতে হবে। দেখেন তো এই ত্রিভুজটাতে যদি আপনি tan θ করেন, tan θ সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে স্যার সিডি,
আর ভূমি হচ্ছে ওডি, এই যে সিডি বাই ওডি, ওডি সমান ওয়ে প্লাস এডি লেখা যাবে, ওয়ে প্লাস এডি। আগের মতোই এই সিডি সমান এসি সাইন আলফা, এডি সমান এসি কজ আলফা, যেগুলো আমরা এর আগে পেয়েছিলাম, সবগুলো বসানোর পর এখানে আসবে tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা আসবে। তাহলে এই সূত্র বসিয়ে আমরা মূলত টিটার মানটা বের করবো। স্যার আমরা তাহলে দুইটা সূত্র পেলাম, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এবং tan থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। এখানে দেখেন তো টিটা কার সাথে উৎপন্ন হচ্ছিল, টিটার কার সাথে, পি এর সাথে। যদি কোনো কারণে আপনি টিটা যদি কিউ এর সাথে ধরতেন, এ পাশে যদি টিটা ধরতেন, তখন কি হতো? তখন এখানে কিউর জায়গায় পি হতো, পি এর জায়গায় কিউ হতো। মনে রাখার একটা উপায় আছে, দেখেন এখানে সিঙ্গেল কে বসছে, দেখেন তো এই সূত্রে পি সিঙ্গেল বসছে না, আর এই সূত্রে সিঙ্গেল কে বসছে, একদম সিঙ্গেল কিউ বসছে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে তাকে সিঙ্গেল। তো টিটা যখন পি এর সাথে হবে তখন পি সিঙ্গেল বসবে, টিটা যখন কিউ এর সাথে হবে কিউ সিঙ্গেল বসবে। এভাবে মনে রাখবেন আর কি, যার সাথে অ্যাঙ্গেল সে তাকে সিঙ্গেল। এবার আসুন আমরা ওই আপনাদের আবরার ভাইকে পরিয়ার জুড়ে যে টান ছিল একটা এক্সাম্পল দিয়েছিলাম, সে এক্সাম্পলটা আমরা একটু সত্যিকারে বিবেচনা করতে চাই, কি ঘটনা ঘটেছিল তার সাথে কি ঘটনা ঘটেছিল সেটা একটু আমরা দেখতে চাই। চলুন স্যার, এ বরাবর পরি টান ছিল, এটা পরিকে আমরা পি বলি, পি হচ্ছে 100 নিউটন। এ বরাবর তাকে জরি টান ছিল, জরিকে আমরা কিউ বলি, কিউ সমান হচ্ছে 60 নিউটন। তাহলে লব্ধি কোণ বরাবর যাবে, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আলফা সমান হচ্ছে 45 ডিগ্রি। লব্ধি বলেন তো কোণ বরাবর যাবে, লব্ধি যাবে কর্ণ বরাবর। তাহলে এইভাবে একটা আমাদের কি করতে হবে, তাহলে আপনাদের আবরার ভাইয়া যাবে হচ্ছে কর্ণ বরাবর চলে যাবে। এটা আর ছিল, এটা থিটা ছিল, আমাদের চিত্রটা ছিল এরকম। আমরা এর আগে প্রতিপাদনের আগে আমরা আর সমান 140 আন্দাজে ধরছিলাম। এখন আমাদের ধরাটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করব। আর টিটা সমান ধরছিলাম 20, ধরাটা ঠিক আছে কিনা দেখবো, কারণ আমাদের এখন সূত্র আছে, সঠিকভাবে মান বের করার সূত্র আছে। চলেন, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, রুট ওভার পি এর জায়গায় কত বসাবেন 100, কিউ এর জায়গায় 60, 2 ইন্টু 100 ইন্টু 60 ইন্টু কজ আলফা, কজ 45, এটা আসবে 148.61 নিউটন। এরপর tan থিটা সমান আমরা জানি কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে এই কিউ আলফা সবগুলো মান বসালে টিটা সমান আপনি পাবেন 16.587 ডিগ্রি, 16.587 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা যে আর এর মান এর আগে 140 আন্দাজে ধরছিলাম, ঠিক ছিল না স্যার? এটা অ্যাকুরেটলি হবে 148.61। তার মানে 100 যোগ 60 সমান 160 নয়, 100 যোগ 60 সমান 160 নয়, সেটা হচ্ছে 148.61। এই টিটা পেয়েছি আমরা আগে 20 ধরছিলাম, কিন্তু এটা অ্যাকুরেটলি হবে 16.587 এত ডিগ্রি। তাহলে উপরের কোণটা কত হবে একটু দেখেন, উপরের কোণটা আলফাটা ছিল 45, তাহলে এই পুরো কোণটা হবে 40, পুরো কোণটা 45 না, 45 থেকে এটা বিয়োগ দিলে কত আসবে 28.413। এখন 100% একুরেট মানগুলো পেয়ে গেলাম না? তাহলে দেখেন, আবরার ভাইকে পরি টানছে 100 নিউটন বলে, জরি টানছে 60 নিউটন বলে, মধ্যবর্তী কোণ 45। আবরার ভাইকে পরি টানছে 100 নিউটন বলে, জরি টানছে 60 নিউটন বলে, মধ্যবর্তী কোণ 45। আবরার পরির দিকেও যাবে না, জরির দিকেও যাবে না,
আপনার পরির সাথে 60 ডিগ্রি দেখেন, পরির সাথে 60.587 ডিগ্রি কোণে অথবা জরির সাথে 28.413 ডিগ্রি কোণে কত বলে 148.61 নিউটন বলে কর্ণ বরাবর গতিশীল হবে বা এ বরাবর গতিশীল হবে। ক্লিয়ার স্যার? তাহলে আরও পেয়ে গেলাম, থিটাও পেয়ে গেলাম। আশা করি এটা একদম মাথায় গেঁথে গেছে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমরা আর কিছু ম্যাথ করলে ক্লিয়ার হবে আপনাদের। এখানে 10 নিউটন আর 6 নিউটন 60 ডিগ্রি কোণে কাজ করে। 10 নিউটন আর 60 নিউটন 60 ডিগ্রি কোণে কাজ করে, লব্ধির মান বের করতে বলছে। ধরেন আমি পি সমান ধরলাম 10, কিউ সমান ধরলাম 6, তাহলে আলফা মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 60 ডিগ্রি। সেক্ষেত্রে দেখেন আর সমান √/p² প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে মান বসিয়ে দেন। √/p এর মান কত? 10² প্লাস 6² প্লাস 2 × 10 × 6 × cos 60 বসালে আপনি আর এর মান আসবে 14 নিউটন। তার মানে 10 + 6 সমান কি 16? বলেন তো। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন 10 + 6 সমান কত, সে এই এক্সাম্পলের জন্য সে বলবে 16 যদি না জানে। কিন্তু প্রকৃতপক্ষে 10 + 6 সমান কত? 14। 10 নিউটন আর 6 নিউটন সম্মিলিতভাবে 14 নিউটনে পরিণত হচ্ছে, যোগ করে 14 নিউটন পরিণত হচ্ছে। 10 + 6 সমান 14। ঠিক সেমভাবে tan θ সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা করলে আপনার টিটা এখানে 28.78 আসবে। এটা কার সাথে? এটা হবে আপনার পি এর সাথে, tan এর সাথে। যদি আপনি কিউ এর সাথে কোণ বের করতে চান, দেখেন এটাও হবে। অনেকে আবার মনে উল্টাপাল্টা চিন্তা করবেন। যদি কিউ এর সাথে কোণ বের করতে চান, তাহলে tan θ সমান দেখেন এভাবে লিখবেন, যার সাথে অ্যাঙ্গেল সে তাকে সিঙ্গেল, কিউকে নিচে সিঙ্গেল রেখে দিবেন। তাহলে আর কি আছে? পি সাইন আলফা প্লাস পি কজ আলফা, এভাবে লিখবেন আর কি। এক্ষেত্রে টিটা বের হয়ে যাবে। টিটাতে দেখবেন এক্ষেত্রে টিটা 21.78 আসছে না আমার ক্ষেত্রে, তখন আপনাদের ক্ষেত্রে টিটা 21.78 আসবে না। এটা 60 থেকে 21.78 বিয়োগ করলে তত আসবে। এরপর দেখুন এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে করাই। দেখুন একটি নদীতে নৌকার বেগ 5 কিমি/আওয়ার এবং স্রোতের বেগ 4 কিমি/আওয়ার। নদী নৌকার প্রথম ম্যাথ করাচ্ছে কিন্তু অনলাইনে। নৌকার বেগ 5 কিমি/আওয়ার, স্রোতের বেগ 4 কিমি/আওয়ার। নৌকাটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চালনা করা হলো। লব্ধির মান দিক নির্ণয় করো। নদী নৌকার ম্যাথ করার আগে আমি ছোট্ট একটা গল্প বলি, আমার জীবনে ঘটে যাওয়া গল্প। আমি বড় হয়েছি গ্রামে বড় হয়েছি। ছোটোবেলা থেকে পুকুরে সাঁতার কাটতাম এবং নদীর পাড়ে গিয়ে ফুটবল খেলতাম, বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম, মারামারি করতাম নদীর পাড়ে। আমাদের পাশে নদী ছিল, সব সময় ওখানে আনাগোনা হতো। একটু যখন সামনে একটু বড় হই, আমার বন্ধুরা কী করতো, নদী পার হয়ে নদীর ওপারে গিয়ে সাতরে নদী পার হয়ে নদীর ওপারে গিয়ে তারা ফুটবল খেলতো। ওখানে একটা সুন্দর একটা চর উঠতো, ওই চরে ফুটবল খেলতো। আমি পুকুরে সাঁতার কাটা পারতাম, নদীতে কখনো সাঁতার কাটিনি। ওভাবে নদী সাঁতার কেটে কখনো নদী পার হওয়া হয়নি। আর বাসায় নিষেধ করতো, যার কারণে বইয়ে কখনো ওভাবে সাঁতার কাটার চেষ্টা করিনি। একদিন বন্ধুরা ওই পার থেকে চিল্লাচ্ছিল, বলে যে আয় 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 তুই পারবি। এখন সাহস করে আমি ওই দিন নেমে গেলাম, বিসমিল্লাহ বলে নেমে গেলাম যে না, আজকে ওই পারে যাবই, সাঁতার কাটবো। কী ঘটনা ঘটছে একটু দেখেন। এটা নদী। ওই দিন নদীতে ধরেন এদিক থেকে এদিকে, বাম থেকে ডানে স্রোত যাচ্ছিল, এ বরাবর স্রোত যাচ্ছিল। আমার বন্ধুরা এখানে ছিল, এই জায়গায় ওরা দাঁড়িয়ে ছিল। আমি এখান থেকে তার বিপরীত বিন্দু থেকে সাঁতার কাটা শুরু করলাম। আমি যখন নদীতে নেমে যখন সাঁতার কাটতেছি,
আমি ঠিক এদের বরাবর সাঁতার কাটার জন্য যেভাবে হাত চালানো দরকার আমি সেভাবে হাত চালাচ্ছি এবং চোখ বন্ধ করে অনেক স্পিডে হাত চালাচ্ছি, অনেক স্পিডে হাত চালাচ্ছি। যখন আমি ওই পারে পৌঁছালাম, আমার পৌঁছানোর কথা ছিল এখান থেকে এখানে, আমার পৌঁছানোর কথা ছিল এখান থেকে এখানে, এই বিন্দুতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমি পৌঁছে গেলাম এইখান থেকে এই জায়গায়। যখন আমি ওই পারে পৌঁছালাম, আমি আশেপাশে দেখতেছি যে ওরা কই, হঠাৎ করে দেখলাম ওরা অনেক দূরে। তখন বুক কেঁপে উঠলো, মনে হলো যে আর আমার মনে হয় কিছু ওই খারাপ কিছুই আমার উপর ভর করছে, জিন, ভূত, পেতনি, পরি, আপনারা যা বলেন আর কি, খারাপ কিছু মনে হচ্ছে আমার উপর ভর করছে, যার কারণে আমাকে টেনে এদিকে নিয়ে আসছে। আমি ভয়ে আর উল্টা দিকে গিয়ে এদের সাথে আর ওই দিন খেলেনি, বরং আরও এদিক থেকে হেঁটে 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 অনেক দূরে এসে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজ দিয়ে পার হয়ে আমি বাসায় চলে আসছি। বাসায় আসি, দূরে গিয়ে প্রথমে মাকে জড়ায় ধরে বলে যে অমা 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 আর ঝিঙে পাইয়ে দে, আরে ঝিঙে পাইয়ে দে, মানে আমাকে ঝিঙে পাইছে, বুতে পাইয়ে দে, বুতে পাইছে, হ্যাঁ আঞ্চলিকে বলতেছে আর কি। এরপর অনেক দিন নদীতে যাওয়া বন্ধ ছিল। এখন পরে যখন আরেকটু বড় হই তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এটা আসলে জিং, ভূত, পেতনি কিছুই আমাকে পায় নাই, আমাকে শ্রুতে পাইছে। কিসে পাইছে বলেন তো? শ্রুতে পাইছে। এখন দেখেন, আমি এদিক থেকে সাঁতার কাটতেছি, এদিকে সাঁতার কাটতেছি, তাহলে আমার যে সাঁতারের যে প্রতিক্রিয়া বল, এই যে আমি যে পানিগুলোকে পিছনে টান দিচ্ছি, একটা প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে না? সেই প্রতিক্রিয়া বল যে ব্যাগটা তৈরি করলো, সেই ব্যাগটা তৈরি করলো এ বরাবর, প্রস্থ বরাবর। কিন্তু স্যার এখানে একটা আছে না, স্রোত আছে না, স্রোত যাচ্ছে তো এই বরাবর, তাহলে আমাকে আমার সাঁতারের জন্য, আমার হাত চালানোর জন্য আমার এ বরাবর একটা ব্যাগ ক্রিয়েট হবে, যেটা আমাকে এ বরাবর নিতে চাইবে, স্রোত যাচ্ছে এদিক থেকে এদিকে, স্রোত চাইবে আমাকে এ বরাবর নিতে। ওই মনে আছে আবরারকে দুজন চাইছিল, পরি আর জোরে, আবরার পরির দিকেও জানে, জোরের দিকে জানে, কর্ণ বরাবর চলে গেছিল। এখানেও ঠিক সেম। আমার উপর একই সাথে কটা ভেক্টর বলেন তো? আমার উপর একই সাথে দুইটা ভেক্টর, একটা চাচ্ছে এ বরাবর নিতে, একটা চাচ্ছে এ বরাবর নিতে। আমি কোন দিকে যাব স্যার? আমি ঠিক এ বরাবর চলে যাব, কর্ণ বরাবর চলে যাব। অর্থাৎ আমি এইদিকে যেতে চাইলেও স্রোত ধাক্কাতে আমাকে এই বরাবর নিয়ে আসবে, এই বরাবর এই পয়েন্টে নিয়ে আসবে। কেন নিয়ে আসলাম বলেন তো? স্রোতের ধাক্কার জন্য চলে আসলাম। ধরেন এটা পি, এটা স্রোতের বেগ, এটা কিউ, এটা নৌকার বেগ বা আমার বেগ, সাঁতারুর বেগ। এই মধ্যবর্তী কোণ পি আর কিউ মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এই ক্ষেত্রে লব্ধি বেগ হচ্ছে আর। আমি সাঁতার কাটতেছি ধরেন 5 কিলোমিটার/আওয়ার বেগে, কিন্তু আমি কখনোই 5 কিলোমিটার/আওয়ার বেগে যেতে পারবো না। স্রোতের ধাক্কায় আমার বেগটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আর। এই কোণটা ধরেন থিটা, আমি স্রোতের সাথে থিটা কোণে পৌঁছাচ্ছি। যদিও আমি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দিয়েছিলাম, আমি কিন্তু 90 ডিগ্রি কোণে যেতে পারি না, আমি গেছি কোণাকুণি বরাবর। এই আর সমান √p² + q² + 2pq cos আলফা, আর tan θ সমান q sin আলফা / p + q cos আলফা। এভাবে করতে হয় ম্যাথগুলো, বুঝতে পেরেছেন? আমরা এই একটা অঙ্ক সলভ করলে আশা করি আপনাদের কিছুটা ক্লিয়ার হবে। চলুন তো এই ম্যাথটা সলভ করি। ধরি স্রোতের বেগ p সমান 4 কিলোমিটার/আওয়ার, নৌকার বেগ q সমান 5 কিলোমিটার/আওয়ার, মধ্যবর্তী কোণ আলফা সমান, দেখেন তো কত ডিগ্রি কোণে রওনা দিচ্ছে? 60 ডিগ্রি কোণে রওনা দিচ্ছে। এক্ষেত্রে আমি আর সমান যদি বের করি, চিত্রটি একটু আঁকি, একটু দেখুন, ভালো করে দেখুন। নৌকাটা চালনা করা হয়েছে কত ডিগ্রি কোণে? নৌকাটা চালনা করা হয়েছে আলফা সমান 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে চালনা করা হয়েছে। এ বরাবর নৌকাটা চালনা করা হয়েছে। এটা হচ্ছে নৌকার বেগ কিউ, আর এটা হচ্ছে স্রোতের বেগ পি। এক্ষেত্রে আর সমান √p² + q² + 2pq cos আলফা। এখান থেকে আর এর মান আমরা পাবো 7.5
81 কিলোমিটার পার আওয়ার। আমরা tan θ সমান জানি q sin alpha ডিভাইড বাই p প্লাস q cos alpha। এখান থেকে আমরা থিটার মান জানবো 33.67 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা জানবো, এটা আমরা বের করতে পারবো। তাহলে একটু খেয়াল করেন, এই যে আনসারগুলো পাইলাম, আনসারগুলোর ব্যাখ্যাটা কি হবে দেখেন। নৌকাটা চালনা করা হচ্ছে 60 ডিগ্রি কোণে, কত বেগে? নৌকার বেগ ছিল 5, স্রোত বেগ ছিল 4। নৌকাটা এই উ থেকে এ বিন্দুর দিকে চালনা করা হচ্ছিল। বলেন নৌকা কি এ বিন্দুতে পৌঁছাবে? স্রোত তাকে ধাক্কা দিয়ে আরো সামনে নিয়ে আসবে না? আর কোনাকুনি নিয়ে আসবে না? নৌকাটা পৌঁছাবে স্যার এ বরাবর, এইটাই স্যার লব্ধি। এই লব্ধির মান কত দেখেন তো? 7.81 কিলোমিটার পার আওয়ার। আর এই কোনটা টিটা, এই টিটার মান পেয়েছি 33.67, সরি এটা কিলোমিটার পার আওয়ার দিচ্ছি কেন, এত ডিগ্রি, সরি এত ডিগ্রি। এখন দেখেন নৌকাটাকে চালনা করা হলো কত ডিগ্রি কোণে? নৌকাটাকে চালনা করা হলো 60 ডিগ্রি কোণে, কিন্তু নৌকাটা এই 60 ডিগ্রি কোণে এ বিন্দুতে পৌঁছাতে পারবে না। নৌকাটা পৌঁছাবে কত ডিগ্রি কোণে? নৌকাটা পৌঁছাবে 33.67 ডিগ্রি কোণে। 33.67 ডিগ্রি কোণে কোন বরাবর? উবি বরাবর নৌকাটা পৌঁছাবে। নৌকাটা চালানো হচ্ছিল 5 কিলোমিটার পার আওয়ার বেগে, কিন্তু নৌকাটা বাস্তবে চলবে 7.81 কিলোমিটার পার আওয়ার বেগে। ওই স্রোতের ধাক্কায় তার বেগটা 5 থেকে বেড়ে 7.81 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তাহলে বলেন, আপনি যদি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকেন, এই নৌকার গতিটা অবজার্ভ করেন, বলেন নৌকা কি ওয়ে বরাবর যেতে দেখবেন নাকি উবি বরাবর যেতে দেখবেন? স্যার নিঃসন্দেহে আপনি নৌকাটা এই উবি বরাবর যেতে দেখবেন। আপনি কি নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার মেজার করবেন নাকি 7.81 দেখবেন? স্যার আপনি 7.81 দেখবেন বা মেজার করবেন। তাহলে 5 আর 60 এটা কে ফিল করবে? যে নৌকাটা চালাচ্ছে সেই ফিল করবে। তার বেগ 5 ছিল, 5 স্রোতে দেখার কারণে বেগ বেড়ে যাচ্ছে এবং সে চালাচ্ছে ওয়ে বরাবর, কিন্তু চলতেছে ওয়ে বরাবর। যে চালাচ্ছে যে নৌকাটার কন্ট্রোল লাইনে আছে সেই ভালো করে এটা বুঝতে পারবে। যেমনটা আমি পেরেছিলাম, আমি যখন সাঁতার কাটছিলাম একদিকে, আমাকে টেনে অন্যদিকে নিয়ে গেছিল। তাহলে আমার বন্ধুরা আমাকে দেখছিল কোনাকুনি চলে যাচ্ছি, কিন্তু আমি জানি আমি কোনাকুনি না, আমি সোজাসুজি সাঁতার কাটতেছি। স্রোত ধাক্কা দিয়ে ঠেলে আমাকে ওই বরাবর নিয়ে গেল। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে লিখবেন, সুতরাং নৌকাটি স্রোতের সাথে 33.67 ডিগ্রি কোণে 7.81 কিলোমিটার পার আওয়ার বেগে নদী পার হবে। আবার বলছি, নৌকাটি স্রোতের সাথে 33.67 ডিগ্রি কোণে 7.81 কিলোমিটার পার আওয়ার বেগে নদী পার হবে। হ্যাঁ, কোথায় চলে আসলো? এরপর আসুন, এখানে একটা আছে নৌকার বেগ, স্রোতের বেগ। এটা আপনারা নিজেরা করবেন। একটি নদীতে নৌকার বেগ ও স্রোতের বেগ যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড। নৌকাটি স্রোতের সাথে 100 ডিগ্রি কোণে চালনা করা হলো। লব্ধি বেগের মান কত? তাহলে একটু খেয়াল করেন তো, এই বরাবর নৌকা চালনা করা হয়েছে। এটা কিউ সমান কত? নৌকার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর এই বরাবর হচ্ছে পি সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এই কোণটা আলফা সমান হচ্ছে 100, আমি চিত্র এঁকে দিচ্ছি। তাহলে বলেন নৌকাটা কোন বরাবর যাবে? নৌকাটা কোন বরাবর চলে যাবে? এ বরাবর চলে যাবে। এই কোণটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে আর। এখানে জাস্ট আর এবং থিটার মানটা বের করতে হবে। কিভাবে বের করবেন? এর আগে যেভাবে বের করছে ঠিক সেই সেমভাবে বের করবেন। সূত্র বসে দিলে আনসার চলে আসবে।
তাহলে এইটুকুই আজকের লেকচার। পরবর্তী 6 নম্বর লেকচারে আমরা নদী নৌকা নিয়ে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। টোটাল এই নদী নৌকা সংক্রান্ত আজকে একটু করে পড়ালাম, আরও 2টা লেকচার আসবে, লেকচার 6, 7 এই 2টাতেই আমরা শুধুমাত্র নদী নৌকাই পড়ব। নদী নৌকা, এই নদী নৌকার যত প্রকার যত টাইপের মেথড সবগুলো করে ফেলবো। এর বাইরে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। ক্লাসগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ বেসিকটা পুরোপুরি ক্লিয়ার থাকবে। আল্লাহ হাফেজ।